আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা ক্লাসে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আলোচনা করেছিলাম। বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কিছু উপপাদ্য নিয়ে আলোচনা করেছি, সূত্র উপপাদ্য। আর আজকে আমরা দেখবো বুলিয়ান অ্যালজেব্রার একটা উপপাদ্য, নাম হচ্ছে ডি মর্গান উপপাদ্য। এটা মেবি তোমরা এর আগে পেয়েছো, ডি মর্গান উপপাদ্য। আচ্ছা, তো এই ডি মর্গান উপপাদ্য সম্পর্কে আমরা আলোচনা করব, যেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রায় খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য বা সমীকরণ, সূত্র। ডি মর্গান হচ্ছেন একজন ফরাসি গণিতবিদ, যিনি বুলিয়ান ফাংশন সরলীকরণের জন্য অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় কাজ করার জন্য দুটো সূত্র আবিষ্কার করেন। এই সূত্র দুটিকে আমরা বলি ডি মর্গানের উপপাদ্য বা সূত্র। তো এই দুটো সূত্র হচ্ছে, যদি a প্লাস বি হোল নট থাকে আমরা লিখতে পারি a নট ইন্টু বি নট। আবার a নট বি হোল নট, a ইন্টু বি হোল নট থাকলে আমরা লিখতে পারি a নট প্লাস বি নট। আচ্ছা, এখানে প্রথমত হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় এ বি এগুলোকে বলি আমরা চলক, আর প্লাস হচ্ছে কি বলতো? প্লাস দিয়ে আমরা কি বুঝাই বুলিয়ান অ্যালজেব্রায়? বলতে পারবে কেউ? এন্ড স্যার। অর। প্লাস দিয়ে বুঝাই আমরা অর, এবং ডট দিয়ে বুঝাই আমরা এন্ড। ঠিক আছে, ওকে। তাহলে অর এর উপর যদি হোল নট থাকে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি নট, আর এন্ড এর উপর যদি হোল নট থাকে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট। অর্থাৎ যোগের উপর হোল নট থাকলে এটাকে আমরা গুণ দিয়ে লিখতে পারি, গুণের উপর হোল নট থাকলে এটাকে আমরা যোগ দিয়ে লিখতে পারি। এটা হচ্ছে মূল ব্যাপার, কারণ আমাদের অনেক সময় এটা দরকার হবে যে যোগ অবস্থায় আছে কিন্তু আমাদের ফলাফল গুণ, তখন আমরা এইভাবে ব্যবহার করতে পারি। বা যোগ দিয়ে যখন আমাদের যোগ থেকে গুণে নিতে হয় বা গুণ থেকে যোগে নিতে হয়, তখন আমরা এই সূত্র ব্যবহার করব। ওকে। আর এই সূত্রটা দুই চলকের জন্য হইতে পারে, তিন চলকের জন্য হইতে পারে, এর চেয়ে বেশি চলক হতে পারে। সূত্র ঠিকই থাকবে, শুধু চলকের সংখ্যা বৃদ্ধি পাবে। ওকে, তো আমরা দুই চলক এবং তিন চলক এই দুটোই আমরা শিখবো, বা এই দুটোই আমরা শিখে থাকি, এর চেয়ে বেশি আমাদের দরকার হয় না। ওকে, আচ্ছা। এরপর আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণী হচ্ছে কোনো একটা সমীকরণ বা কোনো একটা ইকুয়েশন প্রমাণ করার জন্য কোন একটা ইকুয়েশনের মান কেমন হবে, ইনপুট অনুযায়ী আউটপুট কেমন হবে। কারণ কোন একটা, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি f ইকুয়াল টু a প্লাস b, তাহলে f হচ্ছে একটা ফাংশন, f ইকুয়াল টু a প্লাস b। তাহলে এই a প্লাস b এর মান কেমন হবে যখন আমরা a আর b এর মান দিব, তাই না? সমীকরণ আমরা চলকের মান বসাই, চলকের মান বসালে আমরা কি করতে পারি, সেই অনুযায়ী ফলাফল পাই। যেমন আমরা ধরি যে y ইকুয়াল টু x ইকুয়াল y ইকুয়াল টু mx প্লাস 1, তাই না? এভাবে আমরা না, তখন আমরা x এর মান বসাই, m এর মান বসাই, তারপর ভিত্তি করে আমরা y এর মান পাই। বা y ইকুয়াল টু x প্লাস 1, তখন x এর মান বসাবো, তার উপর ভিত্তি করে আমরা y এর মান পাবো। তাহলে এখানে a আর b এর আমরা মান বসাবো, তাহলে a আর b এর যে মান বসাচ্ছি সেটাকে বলতেছি আমরা ইনপুট। অর্থাৎ a আর b এর সম্ভাব্য যে মানগুলো হতে পারে সেগুলোকে বলছি আমরা ইনপুট, আর মান বসানোর পরে যে ফলাফল পাবো সেটাকে আমরা বলতেছি আউটপুট। তাহলে এই যে সারণীটা, যে টেবিল বলি আমরা বাংলায়, সরি ইংলিশে বলি টেবিল, বাংলা বলি আমরা সারণী। এই টেবিলের এ আর বি দুটো কলাম দেখতে পাচ্ছি, এ আর বি কলাম হচ্ছে ইনপুট, অর্থাৎ এর মান কি কি হতে পারে, বির মান কি কি হতে পারে। এই দুটোকে নিয়ে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো চলকের মান হইতে পারে 0 আর 1।
01 এর বাইরে কোনো মান হতে পারে না। তাহলে a এর মানও 01, b এর মানও 01। এই 01 নিয়ে কম্বিনেশন হয় 4টা, অর্থাৎ a থেকে 01 নিব, b থেকেও 01 নিব, একবার 0 একবার 1। তাহলে এইভাবে যদি আমরা নেই, দুটো করে নিলে আমরা কম্বিনেশন পাবো 4টা। তাহলে এই চলকের সংখ্যার উপর ভিত্তি করে আমরা বলতে পারবো যে এই সত্যক সারণীতে কতগুলো ইনপুট কম্বিনেশন হবে। তাহলে চলকের সংখ্যা যদি n হয়, ইনপুট কম্বিনেশন হবে 2n, তাই না? তাহলে এখানে আমাদের চলক দুইটা, তার ইনপুট কম্বিনেশন 4টা। প্রত্যেকটা ইনপুট কম্বিনেশন আমরা একটা রোতে লিখি। তাহলে প্রথম রোতে 00, দ্যাট ইজ প্রথম ইনপুট কম্বিনেশন, তারপরে 01 একটা ইনপুট কম্বিনেশন, তারপরে 10 এটা একটা ইনপুট কম্বিনেশন, তারপরে 11 এটা একটা ইনপুট কম্বিনেশন। এই ইনপুট কম্বিনেশনের উপর ভিত্তি করে আমরা কি পাবো? আমরা পাবো আউটপুট পাবো, যেখানে আমরা a প্লাস বি নামক কলামে কি দিচ্ছি, আমরা আউটপুট গুলো পাচ্ছি। ওকে, আচ্ছা। তাহলে আমরা কিন্তু জানলাম যে সত্যক সারণী হচ্ছে বুলিয়ান সমীকরণের চলক সমূহের বিভিন্ন মান বিন্যাস বা মানের কম্বিনেশনের উপর ভিত্তি করে আমরা যে আউটপুট পাই, সেটাকে যখন আমরা প্রদর্শন করি, কোনো একটা টেবিল আকারে প্রদর্শন করি বা সারণী আকারে প্রদর্শন করি, সেটাকে বলি আমরা সত্যক সারণী। আর এর মাধ্যমে আমরা কি করতে পারি? যে সমীকরণের সত্যতা যাচাই করতে পারি, সমীকরণটার সত্যতা আমরা যাচাই করতে পারি, কারণ এগুলো অরিজিনাল ভ্যালু, ট্রুথ ভ্যালু। এ এ বি কিন্তু ভ্যালু না, এ বি হচ্ছে চলক, কারণ আমরা জানি এ বি এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে চলক। কিন্তু যখন আমরা এগুলোতে মান বসাবো, সেই মানটা হচ্ছে সত্য, যে হ্যাঁ 00 হতে পারে, 01 হতে পারে, 10 হতে পারে, 11 হতে পারে, বাস্তবে এই 4টা অবস্থা হতে পারে। ওকে, তাহলে সত্যক সারণীতে আমরা কি করি? চলকের মানের উপর ভিত্তি করে কোন একটা আউটপুট কেমন হবে সেটা দেখাতে পারি। ওকে, আর এই সত্যক সারণীতে আমাদের পরবর্তী লেকচারগুলোতে একবার এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত দরকার হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখবো। আমরা সত্যক সারণীতে আমরা কি করি? চলকের ইনপুট কম্বিনেশনের উপর ভিত্তি করে কি আউটপুট পাবো, অর্থাৎ সমীকরণের কি মান পাবো, সেই মানটা আমরা বসাই। ওকে, তো আমাদের যে কাজটা করতে হয় এর পরবর্তীতে, সেটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্য প্রমাণ করতে হয়। যে ডি মর্গানের দুটো উপপাদ্য আমরা বলেছি প্রথমে, এ প্লাস বি হোল নট হলে এ নট ইন্টু বি নট হবে। এখন এই কথাটা সত্যতা যাচাই করতে হবে, কারণ আমরা জানি এটা সত্য কখন হবে, যখন এই সমীকরণের বা প্রথম উপপাদ্যের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড হবে, তাই না? লেফট হ্যান্ড সাইডে আমরা যা মান পাবো, রাইট হ্যান্ড সাইডে যদি সেম মান পাই, অর্থাৎ এ এবং বি এই দুটো চলকের মান বসানোর পর লেফট হ্যান্ড সাইডে যা মান পাবো, রাইট হ্যান্ড সাইডে যদি সেম মান পাই, তাহলে আমরা বুঝবো যে এই দুটো, এই উপপাদ্য বা সমীকরণটা কি সত্য। ঠিক কিভাবে দ্বিতীয় ক্ষেত্রেও তাই। তাহলে আমরা এই দুটো সমীকরণ প্রমাণ করে দেখব। এখন এটা আমাদের 2 চলকের জন্য আসতে পারে, 3 চলকের জন্য আসতে পারে, আমরা দুটোই শিখে নেব। 2 চলকের জন্য আসলে কিভাবে আমরা প্রমাণ করব, 3 চলকের জন্য আসলে কিভাবে প্রমাণ করব। আচ্ছা, তো যেহেতু দুটো চলকের জন্য 4টা কম্বিনেশন, কারণ টু টু দি পাওয়ার n, n হচ্ছে নাম্বার অফ চলক, তাহলে টু টু দি পাওয়ার n দ্যাট ইজ চলক যেহেতু দুটো, তাহলে কম্বিনেশন পাবো আমরা 4টা। আর কম্বিনেশন 4টা কিভাবে পাবো? আমরা কম্বিনেশন সম্পর্কে অলরেডি জানি, যেহেতু আমরা ম্যাথমেটিক্স পড়ি সায়েন্সে, তাই না? কম্বিনেশন কি জিনিস বা কিভাবে বের করতে সেটা আমরা জানি। তো এখানে কম্বিনেশন হবে 4টা, দ্যাট ইজ আমরা এই এ এবং বি এর মানগুলোকে 4 ভাবে সাজাতে পারি, দুটো দুটো করে নিয়ে, প্রত্যেকটা থেকে একটা করে নিয়ে, মানে দুটো দুটো করে নিয়ে আমরা 4 ভাবে সাজাতে পারি। ওকে, তো এখানে পুরো একটা সারণী দেখানো আছে যে কিভাবে সত্য দুটো প্রমাণ করতে হবে। তো আমরা এখন দেখবো যে কিভাবে এটা প্রমাণ করতে নিজেরাই করব, কারণ এটা দেখতে আর আমরা বুঝতেছি না কেমনি কি আসলো, আমরা পরে এটা বুঝবো যখন আমরা নিজেরা প্র্যাকটিস করব। তাহলে এখন আমরা প্র্যাকটিস করব যে কিভাবে এই সূত্রগুলো প্রমাণ করতে হয়। ওকে, এখানে আমরা দেখব, এখন আমরা নিজেরাই এখানে আমরা সূত্রগুলো প্রমাণ করে দেখব। ওকে, আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুটো চলক, তাহলে আমরা যেহেতু প্রথম উপপাদ্য প্রমাণ করব, দ্বিতীয় না,
আমরা এখন প্রথম উপপাদ্য প্রমাণ করব। চাইলে আমরা দুটো একত্রে প্রমাণ করতে পারি, কিন্তু আমাদের বোঝার সুবিধার্থে যাতে হিবিজিবি না হয় দ্যাটস আমরা দুটোকে আলাদা আলাদা প্রমাণ করব। দুটোকে চাইলে আমরা একটা টেবিলে একটা সারণীতে প্রমাণ করতে পারি, কিন্তু আমরা কি করবো, দুটো উপপাদ্য আলাদা আলাদা প্রমাণ করব, দেখবো যে কিভাবে মান নির্ণয় করা যায়। আচ্ছা, তাহলে প্রথমে এ আর বি এর মান হইতে পারে 0 1, বির মানও হইতে পারে 0 1। তাহলে এই মানগুলো নিয়ে যদি আমরা কম্বিনেশন তৈরি করি তাহলে আমরা এই চারটা অবস্থা পাবো। ওকে, এটা হলো একটা ব্যাপার। আর ভাবে আমরা বলতে পারি যে বুলিয়ান অলজেব্রায় যখন আমরা ইনপুট কম্বিনেশন নির্ণয় করব তখন ডান দিক থেকে বাম দিকে সর্বডানেরটা হবে একটা করে পরিবর্তন 0 1 0 1, আর এর পরেরটা হবে দুটো করে পরিবর্তন 0 0 1 1, এর পরেরটা হবে চারটা করে পরিবর্তন। এভাবে লিখলে আমাদের কম্বিনেশনটা বের হয়ে যায়। ওকে, মানে কম্বিনেশনটা আমরা সবসময় এই অর্ডারে লিখবো যাতে এলোমেলো না হয়। ওকে, কেউ এলোমেলো লিখতে পারে, কোনো সমস্যা নেই। এলোমেলো লিখলে সেটা তখন আবার হিসেব মানে বের মানে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে যে ঠিক মতো লিখছে কিনা। আর যখন এভাবে লিখবো তখন আমরা তাকাইলেই বুঝতে পারবো যে হ্যাঁ তোমার ইনপুট কম্বিনেশন ঠিক আছে। দ্যাট ইজ আমরা 0 দিয়ে শুরু করব, প্রথমে একটা করে চেঞ্জ, যে আমরা ব্লু বি তে দেখতে পাচ্ছি একটা করে চেঞ্জ, আর এতে দেখতে পাচ্ছি দুটো করে চেঞ্জ। ওকে, এখন আমাদের উপপাদ্যের দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পাচ্ছি a প্লাস বি হোল নট ইকুয়াল a নট ইন্টু বি নট। মানে a প্লাস বি একটা অপারেশন, তারপর নট এটা একটা অপারেশন, এ নট এটা একটা অপারেশন, বি নট এটা একটা অপারেশন, এ নট ইন্টু বি নট এটা আরেকটা অপারেশন। মানে এখানে অনেকগুলো কাজ আছে, তাহলে আমরা ছোট ছোট কাজগুলো আগে করব। তাহলে প্রথমে এ থেকে আমরা এ নট নির্ণয় করব, কারণ এ থেকে এ নট নির্ণয় করা সহজ। এ থেকে এ নট নির্ণয় করা সহজ, একবারেই হয়ে যাবে, মানে আমাদের খুব কোনো ক্যালকুলেশন এক্সট্রা কোনো ক্যালকুলেশন লাগবে না। কিভাবে, এর মান যা আছে এ নট তার উল্টা, এর মান যা আছে এ নটে কি হবে তার উল্টো। দ্যাট ইজ এ নটে আছে, এ তে আছে কি 0 0 1 1, তাহলে এ নটে কি হবে, নট মানে পূরক তাই না, নট মানে কি পূরক, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে। বুঝতে পারছি এটা? জি স্যার, পারছি। হ্যাঁ, মাঝে মধ্যে একটু রেসপন্স করো, কারণ কথা মিস হতে পারে মাঝখান দিয়ে, এই জন্য একটু মাঝে মধ্যে হ্যাঁ না বললো যে বুঝছি বা বুঝি নাই। আচ্ছা, তাহলে বীর ক্ষেত্র তাই, বীর ক্ষেত্র আমরা তাই দেখব, অর্থাৎ বি তে বীর মান যা বি নট হবে তার উল্টো। তাহলে বি নট হলো 1 0 1 0। ওকে, আমরা একটু বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এ নট বি নট পেলাম, এরপরে আমরা এ প্লাস বি নির্ণয় করব। তাহলে এ প্লাস বি কোনটা, এ প্লাস বি হচ্ছে প্রথম দুই কলামের যোগফল, তাই না? এ প্লাস বি হচ্ছে প্রথম দুই কলামের যোগফল, দ্যাট ইজ এই দুটো কলামের যোগফল, তাই না? অর্থাৎ এখানে চারটা অ্যান্সার পাবো আমরা, চারটা কম্বিনেশন, প্রত্যেকটা কম্বিনেশনের জন্য একটা করে অ্যান্সার পাবো। অর্থাৎ যখন এ এর মান 0 বি এর মান 0, দ্যাট ইজ প্রথমে এখানে আমরা পাবো 0 প্লাস 0, তাই না? এরপরে পাবো 0 প্লাস 1, তারপরে 1 প্লাস 0, তারপরে 1 প্লাস 1, এই চারটা অবস্থা পাবো, তাই না? আমরা যেহেতু আমাদের কম্বিনেশন চারটা এরকম, তাহলে আমাদের এখানে এ আর বি কে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 0 প্লাস 0 সমান কি হবে বলতো, এখানে অ্যান্সার কি হবে? এখন 0 প্লাস 0 তো জাস্ট বোঝার জন্য লিখলাম, কিন্তু এখানে আমরা অ্যান্সার কত লিখবো? 0 আর 0 যোগ করলে বুলিয়ান অলজেব্রা কত হয়? 0 স্যার। 0, তারপরটা স্যার 1। 1 তারপরটা 1 স্যার। আর সর্বশেষটা 1 স্যার 1। 1। আচ্ছা, হ্যাঁ এটা খেয়াল রাখবো আমরা, এটাতে অনেকের কনফিউশন আসতে পারে, কারণ এটা আমরা বাইনারির সাথে অনেক সময় পেঁচাই ফেলতে পারি। কারণ বাইনারিতে 1 প্লাস 1 মানে কিন্তু 1 0, এটা কিন্তু বাইনারি না, এটা বুলিয়ান অলজেব্রা। আমরা রাখতে হবে বুলিয়ান অলজেব্রায় 1 মানে ট্রু, দুইটা সত্য ঘটনা মানে হচ্ছে টোটালি সত্য, তাই না? দুইটা ঘটনা সত্য হলে দ্যাট মানে আমি যেটা জানতে চাচ্ছি, বা দুইটা শর্ত সত্য হওয়ার মানে হচ্ছে
ঘটনাটা সত্য, বা আমি এলাও, যদি কোনো একটা কাজে প্রতিযোগিতায় শর্ত দেওয়া থাকে, তাহলে যে সবগুলো শর্ত মানতে পারবে তার মানে সেও এলাও, যে একটা শর্ত মানতে পারবে সে এলাও, যেহেতু এখানে অর অপারেশন, অরের ক্ষেত্রে এক বা একাধিক যে কোনো একটা সত্য হলেই ঘটনাটা সত্য হয়, বা সেখানে আমি পার্টিসিপেট মানে এলাও। ওকে, তার মানে এখানে 1+1 মানেও 1। এটা হচ্ছে একটু অনেক সময় কনফিউশন তৈরি হয় মানে খেয়াল না করলে, যেহেতু এটার সাথে বাইনারি কিছুটা দেখতে একই রকম, বাইনারিও 0-1 ইউজ হয়, এখানেও 0-1 হয়, তাহলে আমরা মনে রাখবো বাইনারি এবং বুলিয়ান অলজেব্রা পার্থক্য হচ্ছে বাইনারিতে হচ্ছে ম্যাথমেটিক্যাল যোগ, আর এখানে হচ্ছে লজিক্যাল যোগ, যৌক্তিক যোগ। আচ্ছা যাই হোক, তাহলে যৌক্তিক যোগের ক্ষেত্রে যে কোনো একটা 1 বা এক বা একাধিক 1 থাকলেই ফলাফল 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই তিনটাতেই এক বা একাধিক 1 আছে, দ্যাটস আমাদের ফলাফল তিনটাই 1। আর শুধুমাত্র প্রথম রোতে প্রথম কম্বিনেশনে 0 আছে, দ্যাটস ওয়াই ফলাফল 0। ঠিক আছে, ওকে। তাহলে যদি আমরা এখন আমরা ছোট ছোটগুলো বের করে ফেলেছি, এবার আমরা বড় কাজ করব। বড় কাজ মিন্স লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? a প্লাস b হোল নট। তাহলে a প্লাস b যদি আমরা বের করতে পারি, আমরা a প্লাস b হোল নটও বের করতে পারবো, তাই না? কি করতে হবে? a প্লাস b তে যা পেয়েছে, দ্যাট ইজ এই কলামে যা পেয়েছি, এখানে হবে কি তার উল্টা, তাই না? কারণ নট মানে এই নট মানে কি উল্টো। তাহলে প্রথমে আমরা ভেতরের মানটা বের করলাম, কারণ এখানে দুটো অপারেশন, একটা হচ্ছে a অর b মানে a প্লাস b, তারপর হচ্ছে এটাকে যে মানটা পাবো সেটাকে নট করতে হবে, দুটো কাজ। এটাকে দুটো কিন্তু একত্রে আমরা চিন্তা করবো না, আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদা প্রত্যেকটা পার্ট বাই পার্ট চিন্তা করব। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইডে প্রথমে অর করতে হবে, প্রথমেই নট না, প্রথমে অর, অর এর যে মান পাবো সেটাকে নট, তাহলে অর করলাম বা প্লাস করার পরে যে মানটা পেয়েছি সেই মানটাকে এখন আমরা কি করবো? এখানে নট করব। তাহলে এখানে যে মান পেয়েছি এখানে হবে তার উল্টো। তাহলে লেফট হ্যান্ড সাইডে মান পেয়ে গেছি, এখন আমাদের রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। রাইট হ্যান্ড সাইডে আছে a ইন্টু b, তাই না? ওকে, বলো এখন এই মানটা কিভাবে বের করবো বা কোথায় পাবো? দেখো খেয়াল করো, এখানে এ নটও বের করে রাখছি, আমরা বি নটও বের করে রাখছি, আগে মানটা বের করে রাখছি, এ নট কি হবে বি নট কি হবে সেটা আমরা আগে বের করে রাখছি, তাই না? 2 নম্বর এবং 3 নম্বর কলাম। তার মানে এখন আমাদের কি করতে হবে? 2 ও 3 নম্বর কলাম গুণ করতে হবে, 2 ও 3 নম্বর কলাম গুণ করতে হবে, তাই না? তাহলে গুণ করলে ফলাফল কি হবে বলো তো? এ ইন্টু বি, এ নট ইন্টু বি নট, এটার মান কি হবে বলো? 1 স্যার প্রথমটা 1 তারপর সবগুলো 0। বাকি সবগুলো 0। হ্যাঁ, কারণ ইয়েস, প্রথমটা 1 বাকি সবগুলো 0। ওকে, কারণ হচ্ছে যে গুণের ক্ষেত্রে 0 থাকলেই ফলাফল 0, তাই না? গুণের ক্ষেত্রে 0 থাকলেই ফলাফল 0। হুম, সো সেই হিসেবে এই চারটা কম্বিনেশনের মধ্যে প্রথমটাতে শুধু 0 নাই, বাকি তিনটাতেই 0 আছে। কারণ এর আগে আমরা আহ, প্রথম দিনই শিখেছিলাম বুলিয়ান অ্যালজেব্রায় গাণিতিক স্বতঃসিদ্ধগুলো, যোগের ক্ষেত্রে কি হবে, গুণের ক্ষেত্রে কি হবে। যোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম 1 থাকলেই 1, আর শুধুমাত্র 1 না থাকলে 0 হবে। আর গুণের ক্ষেত্রে 0 থাকলেই 0, যদি 0 না থাকে তাহলে 1 হবে, তাই না? দ্যাট ইজ প্রথমটাতে কোনো 0 নাই, প্রথম কম্বিনেশন পুরোটা না, কিন্তু আমরা শুধু দুই কলাম a নট ইন্টু b নট এই দুটো নিয়ে চিন্তা করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম কম্বিনেশনেই শুধু 0 নেই, দ্যাট ইজ 1। এখন দেখো 6 এবং 7 নাম্বার কলাম থেকে আমরা দেখতে পাচ্ছি, কারণ 6 নং কলাম হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, 7 নং কলাম হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তাহলে 6 এবং 7 নং কলাম থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা কম্বিনেশনের জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা সেম মান পাচ্ছি। তাহলে আমরা বলতে পারি যে এই সমীকরণটা সত্য, উপপাদ্যটা সত্য, কারণ লেফট হ্যান্ড সাইডে আমরা যা পাচ্ছি রাইট হ্যান্ড সাইডেও তা পাচ্ছি। দ্যাট ইজ লেফট হ্যান্ড সাইডের পরিবর্তে আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি, রাইট হ্যান্ড সাইডের পরিবর্তে লেফট হ্যান্ড সাইড লিখতে পারি, দুটোই সেম কথা, তাই না? দুটোই একই কথা।
ওকে, আশা করি একটু আমরা বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। একইভাবে আমাদের দ্বিতীয় সূত্র প্রমাণ করতে হয়। এখানে আমি আগেই করে রাখছি, এটা না মুছে দিই। এখানেও তাই, আগের মতোই প্রথমে এ নট বের করব, বি নট বের করব, তারপর লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখি, লেফট হ্যান্ড সাইডে আছে গুণ, তাই না? লেফট হ্যান্ড সাইডে আছে কি গুণ, অর্থাৎ এ ইন্টু বি হোল নট। তাহলে আগে এ ইন্টু বি বের করব, তারপরে সেটা নট করব। আর রাইট সাইডে আছে এ নট প্লাস বি নট, দ্যাট ইজ এ নট বি নট আমরা আগেই বের করেছি, সেটাকে আমরা অর করব। ওকে, এখন একজন কি একজন বলো তো, দ্রুত বলবা, আশা করি তোমরা খুব সহজে বলতে পারবে। তাহলে এ নট পাবো হচ্ছে 1100। আচ্ছা আমি আজ করি, বাকিটা চুপ থাকে, দু একজনই কথা বলে। সালমান ফার্সি, শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, এই নট, এটা এখানে মান কি কি হবে? এ নট হ্যাঁ এটা তো হবে 1, তারপরে এটা হবে স্যার 0 কেন, মানে কেন বলতেছো জিরো হবে? মনে রাখবা এ নট মানে হচ্ছে এ এর পূরক, মানে এ এর উল্টা। তাহলে এ তে প্রথমে আছে জিরো, দ্যাটস আমরা 1 লিখলাম, এর 0 পরেরটা আছে কি 1, তো জিরো, তাহলে 0 এর কি হবে উল্টো 1 1, হবে, আর এখানে হবে 0 0, 0 0। তাই না? বি এর বিটা ক্ষেত্রে, দেখতেছিলাম, খেয়াল করিনি। হ্যাঁ ও তুমি বি দেখে ফেলছো, আমি বুঝতে পারছি। আচ্ছা তাহলে বি এর ক্ষেত্রে কি হবে? খেয়াল বি করিনি। তে আছে 0 1 0 1, দ্যাট ইজ 0 1 1 0 1 0। ঠিক আছে, ওকে। জি স্যার। আচ্ছা এরপরে বলো এ ইনটু বি কি হবে? a ইনটু বি, a ইনটু বি প্রথমটা হবে স্যার 0, তারপরটা 1, কেন না 0 1 কেন হবে? 0 0 0 হবে, হবে, তারপরটা পরেরটা 0 1। 1 কেন হয়েছে এটা বলো তো, মানে কেন আমরা এটা লিখলাম? 1 ইনটু 1 এটা পুরো 1 আর না গুণ এভাবে করবো। বলবো আমরা, ঠিক আছে তোমার কথা ঠিক আছে, 1 ইন্টু 1 মানে 1, কিন্তু আমরা এভাবে বলবো হ্যাঁ, যে বুলিয়ান গুণের ক্ষেত্রে যে কোনো একটা বুলিয়ান গুণ জিরো থাকলে, বুলিয়ান গুণের ক্ষেত্রে যে কোনো একটা জিরো থাকলেই ফলাফল জিরো। নর্মাল গুণের ক্ষেত্রেও তাই, তাই না? আমরা বাস্তবে মানে রিয়েল লাইফে যে গুণ করি বীজগণিত, সেখানেও কিন্তু জিরো থাকলেই জিরো। সে কয়টা গুণের ক্ষেত্রে জিরো থাকলেই জিরো, কয়টা জিরো সেটা দেখার দরকার নাই, বা কয়টা সংখ্যা সেটা দেখার দরকার নেই, একটা জিরো হলে ফলাফল জিরো হয়ে যাবে, এখানেও তাই। আর শুধুমাত্র 1 থাকলে আমরা বলতে পারি 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। ওকে, তাহলে এই নটটা কি হবে? a 1 ইন্টু বি হোল নট কি হবে? 1 1 1 0। 0, গুড। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আমরা এগুলো সহজ, কারণ বিশেষ করে সায়েন্সের জন্য এগুলো খুবই সহজ, অথবা অন্য হিউম্যানিটিস বা কমার্সে তাদের জন্য একটু, যেহেতু ম্যাথমেটিক্স প্রথমে একটা ভয় থাকে যে এই ম্যাথমেটিক্স মানে কঠিন কিছু, তবে আসলে বিষয়টা খুবই সহজ। ওকে, অনিন্দ দেবনাথ আপনি বলেন এখানে কি হবে? লাস্ট কলামে আমরা কি লিখবো? এ নট প্লাস বি নট এর অ্যান্সার কি হবে? প্রথমটা 0, 0 পরেরটা 0, এটাও 0, আর এটাও 1। আচ্ছা কিভাবে আসলে এটা বলো তো, মানে কিভাবে এটা পাইলা তুমি বা বের করছো? স্যার এই দ্বিতীয় যে উপপাদ্যটা আছে যে a ইন্টু বি ইজ এ হ্যাঁ, এ ইন্টু বি হোল নট ইকুয়াল এ নট প্লাস বি নট। তাহলে আমরা এ ইন্টু বি হোল নট বের করেছি অলরেডি, এখন আমরা বের করতেছি এ নট প্লাস বি নট। তাহলে এখন এ নট প্লাস বি নট মানে কি? এই 2 নম্বর এবং 3 নম্বর কলামের যোগ, তাই না? 2 নম্বর এবং 3 নম্বর কলামের যোগ, অর অপারেশন। তাহলে 2 নম্বর এবং 3 নম্বর কলামের উপর ভিত্তি করে আমরা কয়টা কম্বিনেশন পাচ্ছি? 4টা। তাহলে প্রথমে পাচ্ছি আমরা 1 1, তাহলে 1 এবং 1, কারণ এ নট মানেও 1,
বি নট মানে 1, তাহলে যদি 1 1 আমরা যোগ করি তাহলে কি হয়? তাহলে 1 কিন্তু হবে। 1 হবে, 1 হবে। এই জন্য এটা আমাদের একটু খেয়াল করতে হবে যে আমরা যখন এই অপারেশনটা করতেছি এটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে a নট প্লাস বি নট। তাহলে a নট কোথায় আছে? কারণ a নট কিন্তু আলাদা একটা অপারেশন, সেটা কোথায় আমরা, এটা আমরা কি আগেই বের করে নিয়েছি, a নটটা আগেই আমরা বের করে নিয়েছি, বি নটটাও আগেই আমরা বের করে নিয়েছি, তাই না? তাহলে a নট প্লাস বি নট এটা আমরা বের করতে পারি এইখান তাকায়, তখন আমরা খেয়াল থাকবে যে আমাদের এদিকে 2 নম্বর এবং 3 নম্বর কলামে দিকে আমরা তাকাবো। তাহলে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেকটাতে 1 আছে, শুধুমাত্র লাস্টেরটাতে 1 নাই, লাস্টেরটাতে দুটোই জিরো, লাস্টের কম্বিনেশন, লাস্টেরটা মিন্স লাস্টের তিনটাতে কম্বিনেশন। 1 হবে, লাস্টটা 0। Yes, ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে, এগুলা সহজ কিন্তু একটু মানে যেহেতু চোখে ধাঁধা লাগতে পারে, সবই 0 1 0 1, তাই না? যেদিকে তাকাও সবই 0 1 0 1, ইনপুটে সব 0 1, যত ক্যালকুলেশন আছে সবগুলোই 0 1 হবে। এই জন্য এটা ভুল হওয়ার চান্স থাকে কি, পারি না এই জন্য ভুল না, সেটা হচ্ছে চোখের ধাঁধার কারণে ভুল হতে পারে। এই জন্য আমরা যেটা করি সেটা একটু খেয়াল রাখবো বা হাত দিয়ে রাখবো যে হ্যাঁ আমি এখন এই দুটো কলামের কাজ করতেছি বা এই কলামের কাজ করতেছি, বা কোনো একটা পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে রাখবো হালকা করে, যাতে আমাদের খেয়াল থাকে, ভুল না হয়, নাহলে ভুল হওয়ার চান্স থাকে। ওকে, তাহলে জি স্যার। আমরা বুঝতে পারছি যে এটা খুব টাফ কিছু না, সত্যক সারণী দিয়ে প্রমাণ করা যায় সহজেই। এখন এই সত্যক সারণী ব্যবহার করে আমরা যে কোনো সূত্র প্রমাণ করতে পারি, বুলিয়ান অ্যালজেব্রার যে কোনো সূত্র, যে কোনো সমীকরণ আমরা প্রমাণ করতে পারি, এটা আমরা পরবর্তীতে দেখব। তবে প্রসিডিউরটা মানে কৌশলটা আমরা মনে রাখবো শুধু, তাই না? তাহলে যে কোনো সূত্র, যে কোনো সমীকরণে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হতে পারে, অথবা শুধু রাইট হ্যান্ড সাইড হতে পারে, হোয়াটএভার যেটাই থাকুক। যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকে তাও আমরা প্রমাণ করতে পারি, আর যদি মাত্র শুধু রাইট হ্যান্ড সাইড থাকে তখন আমরা সেটাকে কি বলি, মান নির্ণয়, তাই না? যদি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুপাশেই সমীকরণ থাকে তখন আমরা বলি এটাকে প্রমাণ করতে হবে দুইটা পাশ সমান কিনা। আর যদি শুধুমাত্র রাইট হ্যান্ড সাইডে মান থাকে মানে সমীকরণ থাকে তখন আমরা বলি ফাংশন বা সাধারণ সমীকরণ, যেখানে আমরা মান নির্ণয় করি। তাহলে এই সবকিছুই আমরা করতে পারি সত্যক সারণী দিয়ে, যেমন আমরা এটাতে দেখেছি, শুধু এখানে আমরা মান নির্ণয় করেছি, এটা কিন্তু প্রমাণ না, এটা হচ্ছে কি মান নির্ণয়, a প্লাস বি। তাহলে আমাদের সমীকরণ ছিল a প্লাস বি, তাহলে এটার মান নির্ণয় করেছি আমরা যে a প্লাস বি সমান কি হবে সত্যক সারণী দিয়ে। ঠিক একইভাবে এখানে আমরা কি করলাম, এটা একটা সমীকরণ বাট এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটোই আছে, এটা আমরা বের করে দেখালাম যে হ্যাঁ লেফট হ্যান্ড। এরপরে আমরা অ্যান্সার কি লিখবো, এটা লেখার পরে আমরা নিচে দিয়ে আনসার লিখে দিব যে 6 ও 7 নং কলাম থেকে, বাংলায় লিখবো ইংলিশে না, 6 ও 7 নং কলাম থেকে সূত্রটি বা প্রথম উপপাদ্য প্রমাণিত, 6 ও 7 নং কলাম থেকে প্রথম উপপাদ্য প্রমাণিত। আচ্ছা, প্রথমে স্লাইডে আমি যে চিত্রটা দেখিয়েছি বা এখানে যে ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে দুটো ইকুয়েশন একত্রে করেছে, এখন তো বুঝতে পারছি কিভাবে হয়েছে। দেখো এই প্রথমটুকু এ পর্যন্ত, এই যে প্রথমে এ নট বি নট বের করলাম, কারণ এই প্রথম 4টা কলাম দুই জায়গায় কমন, খেয়াল করছো? এই 4টা কলাম দুই জায়গায় কমন, তার মানে সূত্রগুলো প্রমাণ করার জন্য আমার 3টা কলাম লাগতেছে। সূত্রগুলো প্রমাণ করার জন্য কয়টা কলাম? 3টা কলাম। তাহলে এখানে বাকি 3টা কলাম আমি এখানে বসাইতেই পারি, তাই না? এখানে আমি চাইলে দুটোই করতে পারি একত্রে, খেয়াল করো, চাইলে আমি দুটোই এখানে একত্রে করতে পারি। এখন আমি যেহেতু এ নট বি নটও আছে, তাহলে আমি প্রথমে নির্ণয় করব কি দ্বিতীয় সূত্রটা, এই যে দেখতে পাচ্ছি আমরা এ নট এ ইন্টু বি হোল নট। তাহলে প্রথমে আমি এ ইন্টু বি বের করব, মানে একসাথে দেখাচ্ছি এখন, চাইলে আমরা একটা সারণীতেই করতে পারি। এটা হচ্ছে, এটা একটু কালার ডিফারেন্ট করে দিই, তাহলে এ ইন্টু বি, ভালো লাগতেছে না, এ ইন্টু বি, এ ইন্টু বি মানে হচ্ছে প্রথম দুই কলামের গুণ, দ্যাট ইজ 0 0 0 1, a into b whole not। আমরা যা পাইছি তার উল্টা 1 1 1 0, তারপর বাকি থাকতেছে কি, বাকি থাকতেছে a নট প্লাস b নট। তাহলে a নট প্লাস b নট, তার মানে এই দুটো কলামের যোগ, যোগের ক্ষেত্রে 1 থাকলে 1, প্রথম তিনটাতে 1 আছে, লাস্টেরটা শুধু 0। ওকে, তাহলে চাইলে আমরা একটা সারণীতেও প্রমাণ করতে পারি দুইটা সূত্র, কোনো প্রবলেম নাই, এটা আমার চয়েস।
তোমার যদি মনে হয় যে না 2বার ঘর করতে লিখতে আমার টাইম বেশি নষ্ট হবে, চাইলে আমরা একসাথেও করতে পারি, চাইলে দুটোকে আলাদাও করতে পারি। ওকে, সো ইটস আওয়ার চয়েস। চাইলে আমরা দুটো উপপাদ্য একত্রে প্রমাণ করতে পারি, কোনো সমস্যা নেই। বুঝতে পারছি কিভাবে করছি? ওকে, বুঝছি তো বিষয়টা। ওকে, তাহলে আমরা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা চাইলে দুটোকে আলাদা আলাদা সারণীতে করতে পারি, কোনো সমস্যা নেই, দুটোই 100% কারেক্ট। দ্যাটস ইউর চয়েস। তুমি যদি মনে করো যে তোমার ভুল হবে না, তাহলে তুমি একত্রে করতে পারো। যদি মনে করো যে না আমি এখানে কনফিউশন আছে, দ্যাটস আমরা ভেঙে ভেঙে করবো, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা, এটা ছিল দুই চলকের জন্য। দুই চলকের জন্য যে আমরা সূত্র দুটো প্রমাণ করতে পারি, তাহলে তখন আমরা এইভাবে এখানে কিভাবে বলবো যে 6 ও 7 নং কলাম থেকে 1 নং সূত্র প্রমাণিত, আর 9 ও 10 নং থেকে 2 নং সূত্র প্রমাণিত। তখন আমাদের অ্যান্সার হবে এরকম, দুইটা লাইন হবে। এখানে তো একটা লাইন লিখেছি আমরা। নয় ও 10 নং থেকে, এই কথাটা লিখে দিতে হবে নিচে, এটা খেয়াল রাখবো আমরা, 2 নং সূত্র প্রমাণিত। বাস এই কথাটা লিখলে হবে। তাহলে এটা হচ্ছে কলাম কিভাবে গুনবো আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাই না? তাহলে 9 আর 10। আচ্ছা, তাহলে এটা ছিল দুই চলকের জন্য। এখন চাইলে আমরা 3 চলকের জন্য প্রমাণ করতে পারি, তবে 3 চলকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা একটু বড় হবে, তাই না? কি বড় হবে? ছকটা একটু বড় হবে, আর কিছু না। কারণ এখানে 3 চলক, 2 চলকের জন্য কম্বিনেশন হলো 4টা, আর 3 চলকের জন্য কম্বিনেশন হবে, তাহলে এটা হচ্ছে মোটামুটি আনসার এরকমই হবে। আমরা আগে একটু বের করে দেখি, নিজেরা একটু নির্ণয় করে দেখি আগে কিভাবে কিরকম হয়। তো চাইলে আমরা ভেঙে ভেঙেও করতে পারি, চাইলে একত্র করতে পারি, যেটা আমাদের নিজেদের ইচ্ছা, যেভাবে আমরা কমফোর্ট ফিল করি। তবে আগে আমাদের যেটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে কিভাবে ইনপুট কম্বিনেশনটা নির্ণয় করতে হয়। এই ইনপুট কম্বিনেশনটা বের করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ভুল হলে আমাদের সবকিছু ভুল হওয়ার চান্স আছে। তাহলে এটা যাতে ভুল না হয় সেদিকে আমরা একটু খেয়াল রাখবো, তাই না? ইনপুট কম্বিনেশন যাতে আমাদের ভুল না হয় সেটা আমরা খেয়াল রাখবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটা ছিল এ আর বি দুটো, দ্যাটস ওয়াই 4টা কম্বিনেশন পেয়েছি, 0 0 0 1 1 0 1 1। বা আমরা বলতে পারি প্রথমটা একটা করে চেঞ্জ, মানে বি বি হচ্ছে একটা করে চেঞ্জ, এ হচ্ছে দুটো করে চেঞ্জ। তাহলে এখানে সি হচ্ছে সর্বডানে, ডান দিক থেকে বাম দিকে যাব। প্রথমটা একটা করে চেঞ্জ, দেখো একটা করে চেঞ্জ, 0 0 সরি 0 1 0 1 0 1 0 1। এরপরটা দুটো করে চেঞ্জ, 0 0 1 1 0 0 1 1। এরপরটা 4টা করে চেঞ্জ, 4টা 0 4টা 1। যদি আরেকটা চলক থাকতো তাহলে কি হইতো? তাহলে হবে 8টা করে চেঞ্জ, 8টা 0 8টা চেঞ্জ 8টা 1। ওকে, এরকম অনেক সময় দেখায়, পরীক্ষায় আসতে পারে যে 4 চলকের জন্য ইনপুট কম্বিনেশন তৈরি করো, এটাই তোমার মার্কস, 2 মার্কস দিয়ে দেবে যে 4 চলকের জন্য ইনপুট কম্বিনেশন তৈরি করো। তখন আমাদের মনে রাখতে হবে, তাহলে আমরা কিভাবে সহজে মনে রাখবো এই কম্বিনেশন বের করার সবচেয়ে শর্টকাট নিয়ম বা টেকনিক হচ্ছে, প্রথম ডান দিক থেকে প্রথমটা একটাই চেঞ্জ, তারপরটা দুটো চেঞ্জ, মানে দুটো দুটো করে লিখবো, তারপরটা 4টা করে লিখবো, তারপরটা 8টা করে লিখবো, এভাবে তারপরে 16, তারপরে 32, বাইনারি হিসেবে আর কি, বাইনারি পজিশনিং হিসেবে 1 2 4 8 16 5। ওকে, তাহলে দেখো আমরা 8টা কম্বিনেশন পেয়ে গেছি। তুমি যেভাবেই লেখো এই 8টা কম্বিনেশনই পাবা, হয়তো আমরা যখন নিজেরা খুব এলোমেলো লিখবো, তাই না? আমাদের ইচ্ছে মতো লিখবো, যেভাবেই লিখি আমরা এই কম্বিনেশন 8টাই পাবো, কারণ 2 টু দি পাওয়ার 3 মানে 8, আমরা কম্বিনেশন 8টাই পাবো। ওকে, তাহলে আমরা এ বি সি 3টা কম্বিনেশন পেয়ে গেলাম। এখন আমরা কি লিখবো? তাহলে এর ফ্রন্ট সাইড হচ্ছে a প্লাস b প্লাস c হোল নট, রাইট হ্যান্ড সাইড হচ্ছে a নট b নট c নট। তাহলে এখানে সবচেয়ে ছোট হচ্ছে a নট b নট c নট, ছোটগুলো আগে লিখবো এজ ইউজুয়াল আগের মতোই, a নট
বি নট সি নট, তিনটা নট আগে নির্ণয় করব। স্যার আমরা কি এরকম কোনো মনে রাখার সিস্টেম আছে যে কয়টা কলাম হবে বা কয়টা রো হইতে পারে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হবে, পারে, পারবা। রো তো কমন, রো তো বললাম, রো তো দুই চলকের জন্য 4টা, তিন চলকের জন্য 8টা, একবার কমন, কারণ এর বেশি নরমালি আসে না। যদি 4 চলক হয় তাহলে কি হবে, 2 টু দি পাওয়ার 4, 16টা, এত বড় দিবে না, 16টা দিয়ে তোমার খাতায় আটবে না, সর্বোচ্চ 3 চলকের জন্যই আসে। বাট এমনি তোমার 4 চলক আসলে তখন ওই জাস্ট বোঝার জন্য তখন আমরা ছোট ছোট করে লিখবো, বা চাইলে আমরা খাতাটাকে ঘুরে নিতে পারি, কোনো সমস্যা নেই। তবে এই ক্ষেত্রে 3 চলকের ক্ষেত্রে খাতাটা ঘুরিয়ে নিতে হবে, এটা একটু বেশ বড় হয়। আচ্ছা, কয়টা কলাম আসবে তুমি সহজে বুঝতে পারবে কিভাবে, দেখো। প্রথমে চলকের জন্য 3টা চলক, 3টা এ নট, বি নট, সি নট, এটা সবসময় নরমালি লাগে এই সূত্র দুটো প্রমাণের জন্য। তার মানে 6টা কলাম হয়ে গেল। আর লেফট হ্যান্ড সাইডে 2টো অপারেশন, আর রাইট হ্যান্ড সাইডে একটা অপারেশন, আরো 3টা। তাহলে প্রত্যেকটা সূত্রের জন্য প্রিপারেশনের জন্য হচ্ছে আমাদের 6টা কলাম, কারণ এই 6টা দেখবে সব জায়গায় লাগে। আমরা এখানে করছি দেখো 2, 4, কারণ এই দুটোর জন্য আরো 2টা নট লাগবে, 4টা। আর এখানে যেহেতু 3 চলক, তাহলে 3 চলকের জন্য 3টা নট, 6টা হয়ে গেল। আচ্ছা, এখানে অনেকটা ভুল হয়েছে, এই হবে এটা এবিসি। আচ্ছা, এখন তোমার কথা যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে কয়টা লাগতে পারে, এটা আমরা বুঝতে পারবো কিভাবে, দেখো। তুমি যদি সূত্রের দিকে তাকাও, সূত্রে আছে এবিসি, আচ্ছা আমরা দুটো সূত্র একত্রে দেখি তাহলে বুঝতে পারবো। দেখো আমরা 3 চলকেরটাই দেখি, তাহলে এবিসি 3 চলকের জন্য 3টা, এটা একবার প্রথমে এটা কনফার্ম। এরপরে খেয়াল করো কতগুলো অপারেশন আছে। প্রথম উপাদ্যে লেফট হ্যান্ড, রাইট হ্যান্ড সাইডে কয়টা অপারেশন, এ নট, বি নট, সি নট, 3টা, আবার গুণ, তাহলে 4টা, তাহলে 4 দিয়ে 6টা, 6টা, আর চলক হচ্ছে 3টা, মোট 9টা অপারেশন হলো প্রথম সূত্রে। প্রথম সূত্রেই 9টা অপারেশন, মানে 9টা কলাম। এখন এই 9টা কলাম দ্বিতীয় সূত্রে হবে, কিন্তু দুটোর মধ্যে মিল আছে, তাই না? কারণ এই যে দেখো এখানে আমরা যেটা দেখালাম, এখানেও কয়টা কলাম, 2, 4, 6, 7টা, এখানেও 7টা, তাই না? প্রথম সূত্রের জন্য 7টা, দ্বিতীয় সূত্রের জন্য 7টা, তাহলে টোটালি কি আমাদের কয়টা লাগবে, 14টা লাগবে না, কারণ এখানে কমন প্রথম 4টা দুই জায়গায় আছে। তাহলে বাকি প্রথম সূত্রের জন্য 3টা এক্সট্রা, দ্বিতীয় সূত্রের জন্য 3টা এক্সট্রা, 3, 3, 6, 6, 4, 10। আর তুমি যদি সূত্রের দিকে তাকাও, এখানে দেখো এ প্লাস বি একটা অপারেশন, এ প্লাস বি নট একটা অপারেশন, এ নট ইন্টু বি নট একটা অপারেশন, মোট 3টা হলো এখানে, যদি আমরা ছোটগুলো বাদ দিই। দ্বিতীয় সূত্রে আসো, এ নট বি একটা অপারেশন, সরি এ ইন্টু বি একটা অপারেশন, তার উপর নট, এটা একটা অপারেশন, আর রাইট সাইডে এ নট প্লাস বি নট, তাহলে 3টা অপারেশন, 3, 3, 6, আর কমন 4টা, মোট 10টা। এখানে তাহলে কমন কয়টা হবে, কমন হলো 6টা, কারণ এ প্লাস বি, এ বি সি 3টা, এর নট 3টা, 6টা, তাহলে কমন হচ্ছে 6টা, 6টা দুই জায়গায় লাগবে, যে 6টা আমরা অলরেডি লিখেছি, এই 6টা দুই জায়গায় লাগবে, দুই সূত্রের ক্ষেত্রে 6টা লাগবে। এখন দেখতে হবে এদের কয়টা অপারেশন, এদের 3টা করে হবে অপারেশন, তাই না? এদের অপারেশন কয়টা করে, আগের মতোই 3টা করে, কারণ অপারেশন কিন্তু বাড়ায় নাই, বাড়ছে চলক। খেয়াল করছো, আমাদের কিন্তু অপারেশন বাড়ায় নাই, যে চলক 3টা মানে অপারেশন অনেক বেশি তা না। অপারেশন কয়টা দেখো, প্রথমটা দেখো, প্রথমে যোগ, তার উপর নট, 2টা অপারেশন, আর রাইট হ্যান্ড সাইডে শুধু গুণ, তাহলে 3টা অপারেশন। দ্বিতীয় সূত্রে দেখো, গুণ, গুণের উপর নট, 2টা অপারেশন, আর রাইট হ্যান্ড সাইডে যোগ, অর্থাৎ 2 চলকের জন্য যেই টেকনিক, 3 চলকের জন্য সেম টেকনিক, 4 চলকের জন্য সেম টেকনিক, শুধুমাত্র প্রথম যে পার্টটা ইনপুট কম্বিনেশন এবং নট, এইটুকু শুধু ডিফারেন্ট হবে। তাহলে আমরা বুঝতে পারছি প্রত্যেকটা সূত্রের জন্য 3টা করে এক্সট্রা অপারেশন, তাহলে এখানে 3, 3, 6, আর কমন হচ্ছে এখানে হবে 4টা, ছয়টা, কারণ এখানে 2 চলক এই জন্য 4টা, এখানে 3,